নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে নিরক্ষরতা দূরীকরণে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সুপারিশগুলো কী ছিল আলোচনা করুন। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই নিরক্ষরতা দূরীকরণে কোঠারি কমিশনের সুপারিশ। নিরক্ষরতা একটি অভিশাপ। দেশ থেকে এই অভিশাপ দূর করার জন্য 1964-1966 খ্রিস্টাব্দে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কয়েকটি সুপারিশ করেছিল। এখানে সন দেখতে পাচ্ছেন 1964-66। কোঠারি কমিশন গঠন হয়েছিল 1964 খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল 1966 খ্রিস্টাব্দে। সেজন্য এখানে 1964 থেকে 1966 বলা হয়েছে। সুপারিশগুলো কি কি? 1 নাম্বার, ভারতের মতো গণতান্ত্রিক দেশে গণতন্ত্র সফল করার জন্য নিরক্ষরতা দূর করা প্রয়োজন। কারণ আমরা যদি শিক্ষিত হই তাহলে কি হবে, কোন লোক কেমন সেগুলো বুঝতে পারবো ঠিকঠাকভাবে। কেউ আমাদের ঠকাচ্ছে কিনা, কেউ আমাদের ভুলভাল বোঝাচ্ছে কিনা, সেগুলো আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবো। এবং যখন ইলেকশন আসবে, ভোটের সময় হবে, আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে সেই ব্যক্তিকেই কিন্তু ভোট দেব যে আমাদের সমাজকে উন্নত করতে পারবে। তাহলেই কিন্তু ভারতবর্ষে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। 2 নাম্বার, প্রতিটি 5 থেকে 11 বছরের শিক্ষার্থীদের 5 বছরের শিক্ষার ব্যবস্থা করা। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ন্যূনতম প্রাথমিক শিক্ষা বা সর্বজনীন প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। এই কথাটি কিন্তু বলেছিল বা এই সুপারিশটি কিন্তু করেছিল কোঠারি কমিশন। 3 নাম্বার, জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য বৃত্তি শিক্ষা ও কর্ম উপযোগী শিক্ষা দিলে জাতীয় উৎপাদন বাড়বে। স্কুল কলেজ থেকেই বৃত্তিমূলক শিক্ষার দেওয়ার কথা বলেছিল কোঠারি কমিশন। 4 নাম্বার, উপযুক্ত শিক্ষক ও শিক্ষা প্রণালীর দিকে লক্ষ্য রাখতে হবে। 5 নাম্বার, 11 থেকে 14 বছরের শিক্ষার্থীদের মধ্যে যারা স্কুল ছুট বা শিক্ষা থেকে অন্য কোনোভাবে বঞ্চিত, তাদের জন্য আংশিক সময় শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে তারা ঠিকঠাকভাবে তাদের অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন করতে পারে। 6 নাম্বার, প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করতে হবে, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবার কাছে পৌঁছে দিতে হবে। 7 নাম্বার, 15 থেকে 30 বছর বয়স 15 থেকে 30 বছর বয়স্ক শিক্ষার্থীদের জন্য আংশিক সময় শিক্ষা বা বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। 15 থেকে 30 বা 15 থেকে 35 বছরের শিক্ষার্থীকে কি বলে? বয়স্ক শিক্ষার্থী বলে বা বয়স্ক শিক্ষা বলে। এই কথাটাই কিন্তু এখানে বলেছে, বয়স্ক শিক্ষার্থীদের আংশিক সময় শিক্ষা বা বৃত্তি শিক্ষা দিতে হবে। কারণ এই বয়সের শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থ উপার্জনের সঙ্গে নিযুক্ত থাকে। সেই জন্য তাদের যদি আমরা সব সময় একদম বাঁধা ধরা নিয়মের মধ্যে রেখে শিক্ষা দিতে চাই, তাহলে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে আসবেই না। তাদের জন্য ফ্লেক্সিবল টাইম বা রাত্রিকালীন বিদ্যালয়, নৈশ বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যে তারা কাজকর্ম করে এসে বাড়িতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এসে রাত্রে তাদের সময় মতো শিক্ষা গ্রহণ করবে। আমরা যদি সারাদিনে যদি স্কুলে তাদের যেতে বলি, তারা কিন্তু স্কুলে যাবে না, যতই আমরা আলাদাভাবে স্কুল তৈরি করি না কেন তাদের জন্য। কারণ তারা তো সেই সময় কাজে অংশগ্রহণ করবে, মানে কাজে থাকবে। 8 নম্বর, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে অপচয় ও অনুন্নয়ন রোধ করতে হবে। সবাই যাতে শিক্ষা গ্রহণ করে এরকম কিন্তু ব্যবস্থা করতে হবে, যাতে কেউ ছেড়ে না যায়, ছুটে না যায়। তার জন্য সবার কাছে কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা পৌঁছে দিতে হবে বিভিন্নভাবে। এই জন্যই তো সর্বশিক্ষা অভিযান করা হয়েছিল। 9 নাম্বার, যারা আংশিক সময়ে শিক্ষা গ্রহণ করতে পারবে না তাদের জন্য ডাকযোগে শিক্ষা ব্যবস্থা করতে হবে। সকল শিক্ষার্থীরা মাঝে মাঝে শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারবে। আগে এই ব্যবস্থা ছিল ডাকযোগে শিক্ষা। সব জায়গায় গ্রামগঞ্জে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তো স্কুল কলেজ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি, এখনও ওঠেনি। এত বছর পরেও খামতি থেকে গেছে বিভিন্ন জায়গায়। সেজন্য তাদের যাতে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা যায়, সব ফর্ম ফিল আপ করবে ডাকযোগে, মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে, অ্যাপ্লাই হবে পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে। আবার যখন ধরুন আমি অ্যাপ্লাই করলাম, একটি কোর্স করব বা একটি শিক্ষা গ্রহণ করব, সেই ডাকযোগে ঠিকানাতে আমি পাঠিয়ে দিলাম, নাম ঠিকানা লিখে আমার ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিলাম। তারপর কি করবে, সেই জায়গায় পৌঁছাবে, আমার নামে আবার তারা স্টাডি ম্যাটেরিয়ালস পাঠাবে। সেই স্টাডিগুলো ম্যাটেরিয়ালসগুলো পড়াশোনা করব,
পরীক্ষার সময় তারা আবার পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবে, আমি বাড়িতে শিক্ষা গ্রহণ করব বা পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে সেই মার্কস অ্যান্সার শিটটা কী করব, আবার ডাকযোগে পাঠিয়ে দেবো। তারা সেখানে এভ্যালুয়েশন করে আমাকে আবার সার্টিফিকেট দিয়ে দেবে বা মার্কশিট দিয়ে দেবে। এইভাবে আগে চলতো। 10 নাম্বার, নিরক্ষরতা দূর করতে পাঠাগারের ব্যবস্থা করতে হবে, যার ফলে সকলে সহজেই বই পেতে পারে। আমাদের গ্রামগঞ্জে এখনও আছে যাদের কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদেরকে যদি বলা হয় বই কিনে বই পড়ো, তাহলে কিন্তু খুবই সমস্যা হয়। এখনও কিন্তু গ্রামগঞ্জে অনেক বাবা মারা আছে যারা পুরনো বই কম দামে কেনার চেষ্টা করে, অর্থ বাঁচানোর চেষ্টা করে, কারণ তাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না। আমরা যদি প্রত্যেকটি গ্রামগঞ্জে যদি একটি করে বা দুটো করে যদি পাঠাগার তৈরি করি, পাঠাগার মানে লাইব্রেরি যদি তৈরি করি, তাহলে কি হবে, গ্রন্থাগার যদি তৈরি করি তাহলে কি হবে, সেখান থেকে নির্দিষ্ট সময় ভিত্তিক বইগুলো কালেক্ট করবে, পড়াশোনা করবে, আবার জমা দেবে। তাহলে কি হবে, তার উপরে যে আর্থিক যে চাপ সেটা কিন্তু আর থাকলো না। তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু শিক্ষা গ্রহণের আগ্রহ কিন্তু বাড়বে। সর্বোপরি কোঠারি কমিশন প্রস্তাবিত সুপারিশগুলোর যথাযথ সমন্বয় সাধন ঘটাতে পারে এবং দেশের শিক্ষিত মানুষরা এগিয়ে আসলে এই নিরক্ষরতার অভিশাপ থেকে সর্বোচ্চভাবে মুক্তি পাওয়া সম্ভব। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবার কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।